আচ্ছা, ও রেকর্ড করে নিবে না, সমস্যা নেই। ও যেহেতু কালকে ইংলিশ পরীক্ষা, ওরে এখন আর টাইমও না। ও কালকে রেকর্ড করে নিবে না, ওর বাংলা পরীক্ষার আগে। আচ্ছা, তো এখন কথা হলো আমরা আজকে বাংলা সাহিত্য পড়বো। এখন তোমার খুব সুন্দর করে বাংলা সাহিত্যের এই যে পিডিএফটা আমরা নিয়ে আসছি, এটা অনেক সুন্দর একটা পিডিএফ, বুঝছো? তো এই স্লাইড থেকে আমরা, হ্যাঁ, স্লাইড দিব, আমি ক্লাস নিয়ে দিব। এই স্লাইড থেকে আমরা মোটামুটি আহ এই অল্প কিছু, মনে করো যে 150 পৃষ্ঠার মধ্যে টোটালি বাংলা যেই গল্পগুলা এবং কবিতাগুলো একবার একটা ওভারভিউ ধারণা দিব। মানে এখন তো সবগুলো গল্প তোমার আমি এক এক করে ধরে পড়াই দিতে পারবো না, মানে এটাতে এক রাতের মধ্যে পৃথিবীর কোনো কারোর পক্ষে সম্ভব না যে পুরো গল্প কবিতা একটানে পড়াই দাও। বাট আমি চেষ্টা করব প্রত্যেকটা গল্প এবং কবিতা সম্পর্কে একটা ওভারভিউ ধারণা দেওয়া, এবং মজায় মজায় আমরা যেন একটু শিখতে পারি সেই সম্পর্কে। তো আমরা আজকে মূলত পল্লী সাহিত্য নিয়ে কথা বলবো। তো পল্লী সাহিত্য কার লেখা? পল্লী সাহিত্য মূলত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখা, বুঝছো? তো এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নিয়ে যদি একটু কথা বলি, তাইলে মূলত তিনি অনেকগুলো ভাষা জানতেন, বুঝছো? তিনি 18টারও বেশি ভাষা জানতেন। তো তার কাছে মনে করো যে আহ তার কাছে ভাষা শেখা মানে গুগলের চাইতো ফার্স্ট ব্যাপার ছিল। তো এখন তিনি বুঝলে একজন ভাষাবিদ, যিনি বাংলাকে বাঁচানোর জন্য দিনরাত কষ্ট করে গেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বুঝছো? তিনি বাংলাকে বাঁচানোর জন্য দিনরাত কষ্ট করে গেছেন। হ্যাঁ, 18টার বেশি ভাষা জানতেন। আচ্ছা, তো সব তো স্লাইডে লেখা আছে, দেখে নিবে, সমস্যা নেই। আচ্ছা, এবার যদি বলি যে আমাদের যেই আমরা যে গল্পটার সম্পর্কে কথা বলতে চাচ্ছিলাম, গল্পটার নাম কি বলো? গল্পটার নাম হচ্ছে আমাদের পল্লী সাহিত্য। তো পল্লী সাহিত্য কেন জরুরি, বা মূল ভাবটা কি? দেখো, পল্লী সাহিত্য হলো গ্রামের মানুষের মুখে চলে আসা অলিখিত সংস্কৃতি। মানে যেই সংস্কৃতিগুলো আসলে লেখা নেই, বাট এইটা হলো মানুষের মুখে মুখে চলে আসা, বা একজনের মুখ থেকে, দাদা দাদির মুখ থেকে চলে আসা একটা সংস্কৃতি। তো এই সংস্কৃতি কিন্তু আমরা ধরে রাখতে পারি নাই, বুঝছো? তো আমাদের ঠাকুমার ঝুলি ছিল, এরপরে ঠাকুরদার থলে ছিল। তো এই ধরনের যে লেখাগুলো, ময়মনসিংহ গীতিকা ছিল, বাট এইগুলো খুব বেশি সমৃদ্ধ না। বাট আমাদের যে পল্লী সাহিত্য, বা আমাদের যেই আসলে গ্রাম বা গ্রামগঞ্জে যে মুখে প্রচলিত যে কথাগুলা, যে গল্পগুলা, যেই মজার মজার কাহিনীগুলা আমাদের সংস্কৃতিতে যে ছাপ ফেলে গেছে, এই অলিখিত যে সংস্কৃতি, এইটাই হচ্ছে আমাদের পল্লী সাহিত্য। তো আমাদের লেখক বলেছেন যে আমরা বিদেশি গল্পে, যেমন মনে করো হীরামন বা আলীবাবার 40 চোর, এই সব গল্প, এরপরে আলাউদ্দিনের চেরাগ, এরপরে তুমি বলতে পারো যে, এই আমরা একটু মিউট করি, আমরা ওই বাংলা, তো বাংলা অনেক কথা বলতে হবে, তো আমার তো যদি নয়েজ আসে তাইলে আমার কষ্ট হবে, বুঝছো? তো এখন কথা হলো যে আহ আমরা নর্মালি যদি বলি যে আমাদের যে পল্লী সাহিত্যের যে ব্যাপারটা, তো আমরা বিদেশি যেই গল্পগুলো আছে, আমরা বিদেশি গল্পগুলো পড়ি। আমরা কিন্তু আলাদিনের যেই গল্প সবাই জানি, আমরা আলাদিনের গল্প সবাই জানি, আমরা আলীবাবার 40 চোরের গল্প মোটামুটি সবাই জানি, বুঝছো? তো এই যে ব্যাপারগুলো, এগুলো তো বিদেশি সাহিত্য, তো বিদেশি মুখে প্রচলিত গল্প। কিন্তু আমাদেরও যে এরকম সুন্দর সুন্দর গল্পগুলো আছে, এই মিউট করো, মিউট করো। আমাদেরও যে এরকম সুন্দর সুন্দর গল্পগুলো আছে, বুঝছো? এই গল্পগুলা কিন্তু আমরা পড়েও দেখি না, আমরা বুঝতেও পারি না যে এই গল্পগুলো আমাদের সংস্কৃতি, কিন্তু আমরা কার পিছনে ছুটছি? আমরা ওই আলীবাবার পিছনে ছুটছি। কিন্তু ঠাকুরমা, দিদিমাদের যে গল্পগুলো আছে, খনার বচনগুলো আছে, ভূতের গল্পগুলো আছে, এই গল্পগুলো কিন্তু আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি। আবার এই গল্পগুলো যদি কেউ বলে, তারে আমরা বলছি হচ্ছে সে হলো গ্রামের লোক, এই বলে আমরা তারে ট্যাগ দিই, বুঝছো? আমরা তারে কি বলে ট্যাগ দিই? যে সে গ্রামের মানুষ, সে গাইয়া, সে কিছু বোঝে না, বুঝছো? কিন্তু এই যে এই সাহিত্যগুলো আছে, যে সাহিত্যগুলো আমাদের গ্রামগঞ্জে ছড়াই ছিটাই আছে, মানুষের মুখে যে প্রচলিত যে গল্পগুলো, তুমি দেখবা যে ভূতের গল্পগুলো প্রায় সব একই রিলেটেড গল্প, একই সুতোর সাথে বাঁধা গল্প। তো এই গল্পগুলা যেই সৌন্দর্য, এইগুলো কিন্তু আমাদের মনে এখন আর দাগ ফেলে না, বলো? খনা, খনা একজন মহিলা জ্যোতিষীর নাম, বুঝছো? ভারতের একজন মহিলা জ্যোতিষীর নাম হলো খনা। সে ওই তোমার আবহাওয়া সম্পর্কিত অনেকগুলা তোমার ভবিষ্যৎবাণী করতো,
বুঝছো? এবং তার যে ভবিষ্যৎবাণী, এই ভবিষ্যৎবাণী অনুযায়ী ফসল চাষ করলে ফসল অনেক ভালো হইতো। তো খনার নিজের অনেকগুলো বচন ছিল, যেমন কলা রুয়ে নাকে তো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। এরপরে আরো অনেকগুলো খনার বচন আছে, বুঝছো? তো খনার এই যে বচনগুলা, এইগুলা কিন্তু আমাদের এক জায়গায় সংরক্ষণ করে রাখার কথা ছিল। কিছু কিছু আমরা রাখতে পারিছি অবশ্যই, কিন্তু এগুলা কিন্তু আসলে ইয়া না, মানে যথেষ্ট না। আমাদের আরো দরকার ছিল। আমাদের এই পল্লী যে সাহিত্যগুলা, মুখে চলে আসা যে গল্পগুলা, এই গল্পগুলা ভান্ডার আরো বাড়ানো উচিত ছিল, কিন্তু আমরা কিন্তু সেটা পারি নাই। তারপরে আমাদের যে ঠাকুরমার গল্প, ঠাকুরদার গল্প, এই গল্পগুলাকে কিন্তু আমাদের আরো সমৃদ্ধ করা উচিত ছিল। এবার যদি বলি, এমন একটা এটা এমন যে হাতের কাছে সোনা রেখে আমরা প্লাস্টিক কিনে নিয়ে চলে আসছি। যেমন আমাদের কাছে আমাদের সুন্দর সুন্দর গল্পগুলো থাকার সত্ত্বেও কিন্তু আমরা কি করছি, বাইরের আলীবাবার 40 চোরের গল্প পড়া শুরু করছি, আলাদ্দিনের আলাদ্দিনের চেরাগ পড়া শুরু করছি। এরপরে তোমার আরব্য যেসব উপন্যাসগুলো, সিন্দাবাদ সিন্দাবাদ দেখা শুরু করছি। তো কথা হলো যে এই যে, তারপরে ইউসুফ জুলেখার নাটক দেখা শুরু করছি। তো এখন কথা হচ্ছে গিয়ে যে এই আরব্য যেসব উপন্যাসগুলো আছে, বা পারস্য যেসব সভ্যতার উপন্যাস, বা পারস্য সভ্যতার যে কাহিনীগুলো আছে, এর চাইতে আমাদের কাহিনী কোনোভাবেই কম ছিল না, কিন্তু আমরা সেইগুলোকে কাজে লাগাইতে পারিনি। বুঝতে পেরেছো? গ্রামের যে সম্পদগুলা ছিল, গান, ছড়া, তা পল্লী গীতিগুলা ছিল, লালন গীতিগুলা ছিল, এইগুলা কিন্তু আস্তে আস্তে কালের বিবর্তনে হারাই যাচ্ছে। গ্রামের যে সম্পদগুলা, গান, ছড়া, ধাঁধা, প্রবাদ বাক্য, সবই আমাদের কিন্তু সম্পদ। এরপরে আমি যদি বলি যে সংরক্ষণের যে ডাক মোহাম্মদ শহীদুল্লাহ দিছেন, যে তিনি বাংলা সাহিত্যের এই যে সংগ্রহ এবং লক্ষণের জন্য ফকলক, বুঝছো, ফকলক লিটারেচার সোসাইটির কথা উল্লেখ করেছেন। দেখো, আমেরিকায় এমন একটা সোসাইটি আছে যে ফকলক সোসাইটি। এই সোসাইটির কাজ কি জানো? এই সোসাইটির কাজ হলো এই ধরনের যেসব সাহিত্যগুলো আছে, এই সাহিত্যগুলাকে সংরক্ষণ করে রাখা। অ্যান্ড ওই সাহিত্যগুলাকে সংরক্ষণ করে তারা চেষ্টা করে যে আমরা ওই সাহিত্যগুলাকে চিরজীবন মানুষের মাঝখানে রেখে দিব। আমরা কোনোভাবে এটাকে হারাই যাইতে দিব না। বুঝছো? তো ফোকলক সোসাইটির মূলত কাজ ছিল এইটা। তো এখন আমরা যদি সামনের দিকে আগাই, তো আমাদেরও এমন একটা সোসাইটি বিল্ড আপ করার কিন্তু দরকার ছিল, যে এই সোসাইটিগুলো আমাদের এই পল্লী সাহিত্যগুলোকে সংরক্ষণ করে রাখবে। তো অনেকে এই কাজ শুরু করছিলেন, অনেকে কিন্তু এই কাজ শুরু করছিলেন, বাট সঠিকভাবে আহ তোমার জনবল না থাকার কারণে এই কাজ কিন্তু সম্ভব হয়ে ওঠে নাই। আমরা ঠাকুমার ঝুলির কথা চিন্তা করতে পারি, তো আমরা ময়মনসিংহ গীতিকার কথা চিন্তা করতে পারি, কিন্তু এগুলা কোনোটাই এনাফ না। বুঝছো? আমাদের আরো অনেক সমৃদ্ধ জিনিসপাতি আছে যেগুলো এখনো আমরা সংগ্রহ করে রাখতে পারি না। এগুলো আস্তে আস্তে হারাই যাবে কালের বিবর্তনে। তো লোক সাহিত্যের যে ব্যাপারগুলো আমি তোমাকে বলি, যে লোকগীতি, বুঝছো, ভাটিয়ালি, জারি, সারি, মুর্শিদি, গ্রামগঞ্জে মানুষের যে কষ্টের গান, ভালোবাসার যে সুর, যেমন পদ্মা নদীর মাঝি। তো এই যে লোকগীতির যে জিনিসগুলা, বুঝছো, এগুলো আস্তে আস্তে হারাই যাচ্ছে। তারপরে লোক কাহিনী যেগুলো ছিল, ঠাকুরমার ঝুলি, ভূতের গল্প, পীর দরবেশের অলৌকিক কাহিনী, এরপরে রাতে ঘুম পাড়ানি মাসি পিসির যেই গল্পগুলা ছিল, তো এই যে এইগুলা কিন্তু সব আমাদের সম্পদ। এরপরে প্রবাদ বাক্য যেগুলা ছিল, যে নাচতে না জানলে উঠোন বাঁকা, তারপরে তোমার গ্রামের মানুষের বুদ্ধিদীপ্ত রসিকতা, এই যে ব্যাপারগুলা ছিল, এগুলা কিন্তু আমাদের দরকার ছিল। এরপরে খনার যে বচনগুলা ছিল, যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্য দেশ। তো এই ধরনের অনেক কিছু কিন্তু আমাদের ছিল, কিন্তু এখন তুমি এগুলাকে আর একসাথে পাবা না। তুমি যদি চাও যে আমার বাংলা পুরো লোকশিল্পকে আমি একসাথে একটা বইয়ের মধ্যে দেখতে চাই, এটা কিন্তু কোনোভাবেই তুমি পাবা না। তো মোহাম্মদ শহীদুল্লাহ এই কথাটাই বলছেন, যে আমাদের এই জিনিসটা করার দরকার ছিল, আমাদের এই সমৃদ্ধ সাহিত্যকে আরো সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করার দরকার ছিল। আচ্ছা, তো আমি যদি বলি যে আমাদের খনার বচন হলো আবহাওয়া অফিসের চাইতেও পুরনো এবং নির্ভরযোগ্য, বুঝছো, আহ প্রেডিকশন মডেল। মানে আমি তোমারে বলি যে খনা মূলত ওই যে আবহাওয়া সম্পর্কে দিত। তো তো আমি মজা করে তোমারে বলছি যে আমাদের যে খনার বচন, সেটা হলো আবহাওয়া অফিসের চেয়েও পুরানো নির্ভরযোগ্য প্রেডিকশন মডেল। তো যাই হোক, এটা ইম্পর্টেন্ট না। তো পল্লী সাহিত্য বনাম বিদেশি সাহিত্য, বলো। আরে প্রেডিকশন মডেল মানে কি? ওই যে আহ, ভবিষ্যতের কথা বলে দেওয়ার যেই, মনে করো যে সম্ভাব্যতা, ওইটা।
তো এবার আমি বলি যে পল্লী সাহিত্য বনাম বিদেশি সাহিত্য। দেখো গ্রামের হীরা ভার্সেস বাইরের কাজ। দেখো লেখক জোর দিয়ে একটা কথা বলেছে, সেটা হলো আমাদের নিজের যে লোক সাহিত্য আছে, তারপরে আমাদের আন্তর্জাতিক সাহিত্যের চেয়ে কোনো অংশে কিন্তু আমাদের এই যে নিজেদের লোকশিল্প এটা কিন্তু কোনো অংশে কম নাই। আমরা যে হীরা মন অথবা আলিবাবার যে গল্পগুলা পড়ছি, আচ্ছা কিন্তু আমাদের দেশের রূপকথার যে গল্পগুলো আছে বা লোকগাথার যে গল্পগুলো আছে, যেমন ময়মনসিংহ গীতিকা, এগুলা কিন্তু কেউ কোনোদিন পড়ে না, বুঝছো? আমি নিজেও ময়মনসিংহ গীতিকা পড়ি নাই, আমি বিশ্বাস করি তোমরাও পড়ো নাই, কিন্তু আমরা কিন্তু আলিবাবার 40 চোরের গল্প প্রায় সবাই জানি। এই যে আমাদের আমাদের নিজেদের একটা সাহিত্য ভান্ডার থাকার সত্ত্বে আমরা যে বাইরের গল্পগুলাকে নিয়ে চলে আসছি, এরা কিন্তু আমরা কি করছি, আমাদের সাহিত্যকে অপমান অপদস্থ করে এক সময় এগুলা আর কেউ জানবেই না, এগুলা চলে যাবে। তো পল্লী সাহিত্য হলো আমাদের নিজস্ব ব্র্যান্ড, যা শত শত বছর ধরে টিকে আছে, বুঝছো? তো এখন তুমি এই যে পরীক্ষার জন্য কি করতে পারো, হীরামনের কথা উল্লেখ করে তুমি দেশীয় যে সংস্কৃতি অবহেলার ওই দিকটা কিন্তু তুমি তুলে ধরে আনতে পারো। আচ্ছা, ময়মনসিংহ কৈতার যে মহিমা, এটা নিয়ে আমি কথা বলি। দেখো বলো। আমি তেমন কিছু বলি নাই। তো দেখো দীনেশ চন্দ্র সেন, বুঝছো, দীনেশ চন্দ্র সেন কর্তৃক সংগৃহীত যেই গীতিকা আছে, বুঝছো, তো ময়মনসিংহের যে আশপাশের যে কাহিনীগুলা ছিল, ময়মনসিংহের আশপাশের যেই মূলত যেই কথাবার্তাগুলো ছিল, এইগুলা নিয়ে, বুঝছো, দীনেশ চন্দ্র সেন একটা বই রচনা করেন। যেই বইটা ছিল হলো ময়মনসিংহ গীতিকা নামের, বুঝছো। ওই গীতিকা, এই গীতিগুলোর মধ্যে তোমার প্রেম বিরহ ট্র্যাজেডি সবকিছুই ছিল। আচ্ছা, তো এর তোমার কিছু বিশ্বমানের প্রেম কাহিনী ছিল। তো প্রেম কাহিনীর যে চরিত্রগুলো আছে সেগুলো খুব বিশ্বমানের ছিল ময়মনসিংহ গীতিকার মধ্যে, যেমন মহুয়া, মলুয়া, কমলা, এই যে এই সব প্রেম কাহিনীগুলার যে সব চরিত্র ছিল, এগুলা বিশ্বমানের। তো এইগুলার প্রতি আমরা কেউ কখনো গুরুত্বই দিই নাই। এর গুরুত্ব এত বেশি যে এগুলো ইংরেজি অনুবাদের পর বিশ্ব জুড়ে কিন্তু ছড়াই গেছে, অথচ আমরা বাঙালিরা জানিই না যে আসলে এই যে মহুয়া, মলুয়া, কমলা এরা কারা। বাট এরা এই ময়মনসিংহ গীতিকা যখন ইংলিশে অনুবাদ করা হয়, তখন কিন্তু সারা বিশ্বে একটা রমরমা একটা ভাব এই ময়মনসিংহ গীতিকার জন্য আসে, কিন্তু আমরা আসলে দাম দিই নাই। তো আমি যদি নর্মালি বলি যে ঠাকুমার ঝুলি, বুঝছো, ঠাকুমার ঝুলি কি ছিল, সেরাকালে তোমার নেটফ্লিক্স, নেটফ্লিক্স বলতো যেখানে মানে সিনেমা টিনেমা দেখে। তো এখন ঠাকুমার ঝুলিতে ছিল ভূতের গল্প, দৈত্য দানব আর রাজপুত্র রাজকন্যার যে রিয়েল যে ড্রামা গুলো ছিল। বলো। বলছি আপনি বাংলা কোনটা নিয়ে ক্লাস করেছেন? আমরা তো আহ ওইটাকে কি বলে, পল্লী সাহিত্য। পরিষদ তো আমাদের নেই ভাইয়া। আচ্ছা সমস্যা নেই, তারপরেরটা আছে, পড়াইতে থাকি। এই তো শেষ হয়ে গেছে প্রায়। দেখো ঠাকুরমার ঝুলি নিয়ে, ঠাকুরমা নিয়ে ঝুলি নিয়ে যদি কথা বলি তাইলে সর্বকালের সেরা, বুঝছো। তো ঠাকুমা ঝুলির মধ্যে আমরা ছিল ভূতের গল্প, দত্ত দানবের গল্প, রাজপুত্র রাজকন্যার গল্প, রিয়েল ড্রামা। আচ্ছা এরপরে কি কি ছিল, তোমার বিদেশি কার্টুনের চেয়েও এতে কিন্তু সাসপেন্ড এবং ফ্যামিলি যে ভ্যালু, এটা কিন্তু অনেক বেশি। ডক্টর শহীদুল্লাহ একটা কথা বলছিলেন যে এই ঝুলি হলো আমাদের সাংস্কৃতিক ডিএনএ, বুঝছো। কিন্তু এই ঝুলি হারানোর অর্থ হলো আমরা নিজেদের গল্প বলার যে ঐতিহ্য, এইটারে আস্তে আস্তে হারাই ফেলছে। এখন আমরা শেষে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে উপসংহার, এটা নিয়ে কথা বলতে পারি যে আমাদের লেখকের শেষ কথা কি, দেশপ্রেমিক হইতে হবে। আহ্বান, বিদেশির প্রভাবে অন্ধ না হয়ে নিজের সাহিত্যকে উদ্ধার করতে হবে এবং আগামীর প্রজন্মকে এই যে আমাদের যে সাহিত্যের সাথে পরিচয় করাই দিতে হবে। আচ্ছা, আমরা আমাটির ভেপু সম্পর্কে একটু পড়তে চাই। আমাটির ভেপু কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। তো এখন আমাদের লেখক পরিচিতি, আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আমরা বলতে পারি যে এই গল্পটা পড়ে আমরা বলতে পারি তার সাথে প্রকৃতির খুব ভালো সম্পর্ক ছিল, সে প্রকৃতি প্রেমিক আমরা বলতে পারি। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রকৃতির পাগল প্রেমিক, বুঝছো। তিনি গাছপালা নদী জঙ্গল নিয়ে লিখতে ভালোবাসতেন মোটামুটি। মনে হতো যেন ক্যামেরা দিয়ে তিনি ছবি তুলে রাখছেন। তার যে শৈল্পিক যে হাত ছিল, প্রকৃতিকে নতুন জীবন দিয়েছিল। আচ্ছা, তো আমরা অপু দুর্গার যে ভাই বোনের যে সম্পর্ক, এটা নিয়ে আমরা একটু কথা বলতে পারি। যে অপু, ওরা শুধু ভাই বোন ছিল না, ওরা ছিল অপরাধ জগতের পার্টনার, বা ওইটারে কি বলে, ওইটারে বলে হচ্ছে তোমারে আহ ক্রাইম পার্টনার, বুঝছো। তো এই যে অপু আর দুর্গা দুইজন ছিল শুধু ভাই বোন না, ওরা ক্রাইম পার্টনার ছিল। একজন আরেকজনের অপরাধেও সাহায্য করতো। যেমন আমি যদি বলি যে একসাথে তারা চুরি,
তারপরে চুপি চুপি খেলনা দেখা, এরপরে রেল লাইন দেখতে যাওয়া, সবকিছু দুইজনের মধ্যে বুঝছো পাশে পাশেই একসাথে চলছিল। তো শৈশবের যে সরলতা, ওই সরলতা কিন্তু ওই দুইজনের মধ্যে খুব ভালোভাবে ছিল। আচ্ছা, অপু দুর্গার যে ট্রেজার যে বাক্স কমেডি, এটা নিয়ে আমি একটু কথা বলি। যে আমাটির ভেপুতে আমরা বলি আমের আটি দিয়ে ভেপু বানানো, বুঝছো। আজকের দিনে যে খেলনা, ওই খেলনার মতনই আমের আটি দিয়ে বাঁশি বানানো আগে চল ছিল। আচ্ছা, দুই নম্বর ছিল হলো টিনের কৌটা। অপুর কাছে একটা সাধারণত কৌটা নয়, একটা মনে করো যে গোপন ভান্ডারের মতন, বুঝছো, যার মধ্যে সে সব জিনিসপাতিগুলো রাখতো। তার জীবনের যত সম্পদ ছিল এই সম্পদগুলো সে টিনের ওই কৌটার মধ্যে রাখতো। শুকনো বীজ বা নাটা ফলের যে বীজগুলা ছিল ওইগুলা সে নর্মালি বলা হচ্ছে। আচ্ছা, ভাঙা কিছু পুতুল ছিল, তারপরে পিৎজা পোলে আসামির ন্যায় কিছু কাঠের ঘোড়া ছিল, এগুলা ইম্পর্টেন্ট। তো এবার আমি যদি বলি যে প্রশ্ন আসে টিনের কৌটার মধ্যে জিনিসগুলো কেন গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এই ব্যাপারগুলা তুমি একটু একটু কিন্তু সুন্দরভাবে পড়বা। আচ্ছা, সর্বজয়া এবং সংসারের যে দারিদ্রতা, এটা নিয়ে আমরা কথা বলতে পারি। অপুর মার নাম কি ছিল? সর্বজয়া, বুঝছো। সংসারের যে চাপ, এই চাপ তিনি একাই সহ্য করতেন। তার রাগ, চিৎকার, অভিমান সবই ওই দারিদ্র্যের ফল। সেই এই উপন্যাসের মধ্যে সে যত কথাবার্তা বলছেন, অভিমান করছেন, রাগ করছেন, সবকিছুই তার ওই দারিদ্র্যের ফল। এই দারিদ্র্য না থাকলে তিনি পৃথিবীর সেরা মা হতে পারতেন। তার জীবন হলো গ্রামীণ মহিলাদের কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন সর্বজয়ের রাগ আসলে মানসিক কষ্টের বহিঃপ্রকাশ। কোন অ্যাঙ্গেল থেকে, এটা গভীরভাবে তুমি একটু বিশ্লেষণ করবা। তো এবার আমি যদি বলি যে প্রকৃতি, এবার নর্মালি আমার জীবনানন্দ এবং বিভূতিভূষণের মধ্যে একটা পার্থক্য নিয়ে কথা বলি। এটা যে আহ, খুব একটা ইম্পর্টেন্ট না হলেও আমি একটু বলি যে বিভূতিভূষণ শুধু প্রকৃতিকে শুধু পটভূমি হিসেবে ব্যবহার করেনি, প্রকৃতি নিজের মধ্যে একটা যে চরিত্র আছে, যা অপু আর দুর্গার মধ্যে তিনি ভাগ করেছেন। কাশবন, রেল লাইন, আম বাগান, এগুলা শিশুর যে অ্যাডভেঞ্চারের যে সঙ্গী, এইটা হিসেবে তিনি বর্ণনা করেছেন। কিন্তু তোমার প্রকৃতি এখানে জীবনকে সতেজ এবং আনন্দের যে যোগান দেয়, এটা কিন্তু আমরা দেখতে পারছি। তো এখন নর্মালি আমরা যদি সামনের দিকে যাই, যে দারিদ্র এবং অপুষ্টি, দেখো, আমরা যদি বলি যে দারিদ্র তাদের অভাব দেয়নি, এটি দুর্গা কে কেড়ে নিয়েছে, বুঝছো। তো দুর্গা কিন্তু মারা যায়। তো এই কাহিনীগুলো আমি কিন্তু লাস্টের মানে এখানে তো কিছু সংক্ষিপ্ত আছে, আমি সংক্ষিপ্তের বাইরে থেকেও কিছু কিছু জিনিস আমি স্লাইডে অ্যাড করছি, যে এটা তোমার সৃজনশীল লেখার জন্য তোমার কাজ করতে পারে। মানে সৃজনশীল লেখার জন্য যেই বেশি বেশি করে তোমার একটু আহ, ওই গল্প সম্পর্কে একটু ধারণা দেওয়ার যে প্রয়োজন পড়ে, তার জন্য কিন্তু আমি আরো একটু বাড়ায় তোমার স্লাইডটা আমি রেডি করছি। বুঝতে পেরেছো? এটা পড়লে তুমি বুঝতে পারবা। আচ্ছা, অপুর যে দার্শনিক মন, বুঝছো, অপু যা দেখে তাতেই অপু মনে করো যে মুগ্ধ হয়ে যায়। তার মানে পৃথিবীর যেই তার মনে পৃথিবীর যেই সম্পর্কে হাজারো প্রশ্ন জেগে ওঠে, বুঝছো। তার যে দার্শনিক মন তাকে ভবিষ্যতে বড় করে তুলবে। এই যে তাদের যে দারিদ্র, এই দারিদ্রকে তার এই উপর যে দার্শনিক মন, এটাই একদিন কিন্তু শেষ করে দেবে। এই জিনিসটা কিন্তু মাথায় রেখো। তো এখন কথা হচ্ছে, আমরা যদি সামনে আস্তে আস্তে আগাই, তো আমচুরি আর ছোট পাপ বড় শিক্ষা, এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। দেখো, আমচুরি, দেখো, বলো কোনটা? উপর যে দার্শনিক মন, অপু মূলত মনে করো যে পৃথিবী সম্পর্কে তার মেলা কিছু জানার ইচ্ছা, বুঝছো। তো পুরো উপন্যাস পড়লে তুমি বুঝতে পারবা অপু খুব দার্শনিক টাইপের, এবং প্রকৃতি দেখে সে মুগ্ধ হয়, যা দেখে তাতে সে মুগ্ধ হয়, এবং তার যে মুগ্ধ হওয়ার যে প্রবণতা, এটা কিন্তু তার একদিন অনেক বড় করে তুলবে। আমরা উপন্যাস পড়লে কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারবো বিষয়টা কি বলতে চাইছে। তো আমচুরি, দেখো, এই যে আমচুরিটা আসলে কিন্তু তাদের কাছে কোনো পাপ না, এটা তাদের কাছে একটা অধিকার। কিসের অধিকার? শৈশবের স্বাধীনতার অধিকার। আচ্ছা, চুরির যে আনন্দ, যে লুকিয়ে চুরি করার মধ্যে যে উত্তেজনা, তা বড়দের জীবনে কিন্তু নাই। মানে এই আনন্দটা কিন্তু সব আনন্দের কাছে ফেল, যে আম চুরি করার যে আনন্দ। এরপরে দেখো ধরা পড়ার ভয়, ধরা পড়লে মা বাবার যে বকুনি, তো কিন্তু তবুও চুরি করা কিন্তু থামবে না। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা এবার দেখো বৃষ্টির সাথে সম্পর্ক, বৃষ্টির দিনে আম কুড়ানো বা চুরি করা গ্রামীণ শৈশবের একটা
চিরন্তন ছবি, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এবার সামনের দিকে আসো, দেখো আমাদের পথের পাঁচালী, বুঝছো, মূলত আমাদের আমাটির ভেপু কিন্তু পথের পাঁচালী থেকেই নেওয়া হয়েছে। তো পথের পাঁচালী নামে যে সার্থকতা সেটা আমি বলি, অপু এবং হরিহর অবশেষে ভিটে মাটি ছেড়ে চলে যায়। অপু কে ছিল বলতো? আমাদের দুর্গার ভাই ছিল অপু। তারা ভিটে মাটি ছেড়ে চলে যায়। তো এই প্রস্থানই গল্পের শেষ, যা প্রমাণ করে জীবনের কোনো নির্দিষ্ট গণ্ডিতে বাধা থাকে না, জীবন মানেই পথ চলা, বুঝছো? তো এই যে শৈশবের যে সরলতা এবং দারিদ্র্যের যে করুণ ট্র্যাজেডির এক দুর্দান্ত যে মিশ্রণ, এটা কিন্তু তোমার পথের পাঁচালী বা তুমি যদি বলো যে আমাটির ভেপু, এটাকে কিন্তু অনেক সুন্দর বানাই ফেলছে। তো আমাটির ভেপু মূলত পথের পাঁচালীর একটা সংক্ষিপ্ত রূপ, বুঝতে পারছো? মানে শিশুদের জন্য যতটুকু নেওয়া যায় আর কি। মানে পথের পাঁচালী কিন্তু অনেক বড়দের জন্য লেখা, মানে ওইটা মানসিক ভাবে যদি তুমি বিকাশিত না হয় তাহলে পথের পাঁচালী পড়ে বুঝতে পারবে না কিছু। আচ্ছা, এবার যদি বলি যে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ ওয়াজেদ আলীর যে লেখা, বুঝছো, ওয়াজেদ আলীর যে লেখা মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটা নিয়ে আমরা একটু কথা বলি। তো আমরা এই মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজেদ আলীর লেখা তো। হ্যাঁ। হুম, হ্যাঁ। আচ্ছা, কালকে পরীক্ষা, এখনো জানো না যে কোনটা কার লেখা? দেখো আমি তোমার বলি যে মানুষ মোহাম্মদ দেখো মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি আমি তোমার বলি, তাইলে দেখুন যে লেখক এখানে দেখাতে চাইছেন, লেখক এখানে কি দেখাতে চাইছেন, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন নবী বা রাসূল ছিলেন না, তিনি কি ছিলেন বলো? পূর্ণাঙ্গ একজন মানুষ ছিলেন। আমাদের যেমন রাগ, কষ্ট, আনন্দ সব হয়, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও তেমন সবকিছু ছিল। তো ওয়াজেদ আলীর যে স্টাইল সেটা ছিল খুব শান্ত এবং যুক্তি নির্ভর। এবার আমি যদি দেখি যে তায়েববাসীরা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করেছিল, তখন ফেরেশতা এসে কিন্তু ওই তায়েববাসীকে শাস্তি দিতে চাইলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? না, ওদেরকে জ্ঞান দাও, প্রভু ওদেরকে জ্ঞান দাও। তো অত্যাচারিত হয়েও তিনি যে প্রতিশোধ নেননি, বুঝছো, ক্ষমা করে দিছিলেন, এটাই কিন্তু একটা বড় গুণ ছিল। এবার যদি সামনের দিকে যাই, তাহলে সাধারণ জীবনযাপন, বুঝছো? তো এই যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক কি পরতেন বলতো? তিনি নিজের হাতেই কিন্তু পোশাক সেলাই করে পরতেন। আজকের দিনে দর্জি ছাড়া জামা পরা কিন্তু অসম্ভব, কিন্তু তিনি কিন্তু নিজের হাতে নিজে জামা সেলাই করে পরতেন। খাবার, পেটে পাথর বেঁধে তিনি রোজা রাখতেন। সাধারণ সাধারণ যে খাবার, কিন্তু তিনি তৃপ্তি ছিল সর্বোচ্চ, মানে তার খাবার ছিল খুবই সাধারণ কিন্তু খুব তৃপ্তি নিয়ে তিনি খাবার খেতেন। এমনকি তিনি এমনও দিন গেছে যে তিনি তিনি আহ খাবার নাই তার ঘরে, তিনি পেটে পাথর বেঁধে রোজা রাখছেন। তো এরকমও দিন গেছে তার। তো এরপরে গৃহস্থলী যে কাজ, তিনি নিজের কাজ নিজে করতেন। তো আধুনিক যে পুরুষেরা আছে তাদের জন্য কিন্তু এটা বড় শিক্ষা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে, যে নিজের কাজ নিজে করতে হবে। এবং শিশুদের সাথে আমি যদি বলি, শিশুদের সাথে তিনি সবসময় মজা করতেন। তিনি ছিলেন কিন্তু সবার সেরা বন্ধু, বুঝছো? তো এবার আমরা যদি বলি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে যে মানবিক যে দিকগুলো, ওই দিকগুলো, যে নৈতিক শিক্ষা, এই নৈতিক শিক্ষা কিন্তু পয়েন্ট আকারে তোমার মনে রাখতে হবে। এবার বিচার ও ইনসাফ, দেখুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কোনো দ্বিচারিতা নেই, বুঝছো? আমি যদি বলি যে তিনি বিচার করার সময় নিজের আত্মীয় পরিজন এবং ধনী গরিব কিছুই দেখতেন না। তার বিচার ছিল সবার জন্য সমান। আর নীতি, যদি আমার কন্যা ফাতিমাও চুরি করে তবে তার হাত কেটে দেবো, এই উক্তি তার ইনসাফের প্রতীক ছিল। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এখন ব্যাপারটা হলো তার জীবন এতটাই স্বচ্ছ ছিল যে আজকের দিনে যদি ট্রোল বা মিম তৈরি করা অসম্ভব হতো, তাহলে সমালোচকরাও তার খুঁত খুঁজে পেত না, বুঝছো? তো সমালোচকরাও তার খুঁত খুঁজে পেত না, তার এত বেশি, বুঝছো, তার জীবনটা এত বেশি স্বচ্ছ ছিল। এবার আমি যদি বলি শ্রমের মর্যাদা, দেখো তিনি সবসময় নিজের যে কাজ, সেই কাজ করতে কোনোদিন লজ্জা পাইতেন না। যুদ্ধের জন্য অন্য সবার মতোই তিনি মাটি কাটতেন, বুঝতে পেরেছো? যুদ্ধের জন্য যখন সবাই বাংকার তৈরি করছে, মাটি কাটছে,
দুর্গ তৈরি করছে, তখন তিনি সবার সাথে মাটি কাটতেন, তারপরে মাটির বোঝা মাথায় নিয়ে চলতেন। তিনি সবসময় শ্রমিকের মজুরি ঘাম শুকানোর আগেই মিটিয়ে দিতে বলতেন, যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার মজুরি দিয়ে দিতে হবে। এই কারণে শ্রমিকরা তাকে বিশেষভাবে কিন্তু ভালোবাসতেন এবং সম্মান করতেন। আচ্ছা, মহিলাদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মান ছিল সেটা বলি। তিনি মহিলাদের শিক্ষা গ্রহণের জন্য কিন্তু সবসময় উৎসাহিত করতেন। এখন কিছু ফালতু লোক আছে, ফালতু লোক ইসলামের নামে বলে নাকি মেয়েদের শিক্ষার দরকার নাই, এদেরকে ধরে রাস্তায় বার হইতে হবে, বুঝছো? তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কিন্তু মহিলাদের শিক্ষার কথা বলছেন। এবং শুধু তাই না, তার যেই সর্বকনিষ্ঠ স্ত্রী ছিলেন আয়েশা, তিনি কিন্তু একজন শিক্ষিত মহিলা ছিলেন এবং তিনি কিন্তু এলাকার মহিলাদের শিক্ষিত করার জন্য কাজ করছিলেন। আবার আমি যদি বলি, তিনি বলছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মাকে মর্যাদার সর্বোচ্চ আসনে কিন্তু তিনি বসাই দিয়ে গেছেন। আচ্ছা, তো কন্যা সন্তানকে তিনি অনেক বেশি ভালোবাসতেন। এরকমও দেখা গেছে আমাদের সমাজে যে মেয়ে হইছে বলে তোমার সংসার ভেঙে গেছে, বাট মেয়েকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি ভালোবাসতেন, তাকে সম্মান জানাতেন, যা সেই সেই সময়ের আরবের মধ্যে কিন্তু বিরল ছিল। ভালো করে বুঝে দেখো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু বয়সে সবগুলা ছেলে মারা যায়, বাট মেয়েগুলা কিন্তু সবাই মোটামুটি বিবাহযোগ্য হয়েছিল, বুঝছো, এবং তাদের বিবাহ হয়েছিল। তো এবার চুক্তি ও মতামত, দেখো মহিলাদের মতামতকে তিনি সবসময় গুরুত্ব দিতেন। বিভিন্ন চুক্তিতে মহিলাদের যে সাক্ষ্য এবং অংশীদারিত্ব, এটা কিন্তু ছিল সেই সময়টাই, বুঝছো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে। দেখো মৃত্যুসজ্জার যে মানবতা এবং মানবিকতার যে গুণগুলা, দেখো বিদায়ের যে শেষ সময়ে মৃত্যুর আগে তিনি সাহাবীদের জিজ্ঞাসা করেছিলেন যে কারোর কোনো পাওনা বাকি আছে কিনা। এই যে কাজটা প্রমাণ করে দিন শেষে তিনি, বুঝছো, তিনি শেষের দিন পর্যন্ত মানুষের প্রতি কতটা দায়িত্বশীল ছিলেন, যে কারোর কাছে কোনো ঋণ আছে কিনা বা পাওনা আছে কিনা, এটা তিনি মৃত্যুর আগে জিজ্ঞাসা করছেন। তো এই যে তোমার শিক্ষা, ক্ষমাপ্রাপ্তি এবং কর্তব্যপরায়ণতা, এটা কিন্তু তোমার অনন্য এক উদাহরণ ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো এই কথাগুলা, এই দিকগুলা কিন্তু আমাদের ওয়াজেদ আলী তুলে ধরেছেন। এবার আমি যদি বলি যে তিনি সবসময় কিন্তু গম্ভীর থাকতেন না, তিনি রসিকতা করতেন এবং অন্যের সাথে হাসতেও পছন্দ করতেন। একজন সাহাবী একবার জানতে চেয়েছেন তিনি কি আমাদের সাথে রসিকতা করেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলছিলেন যে আমি সত্যি সত্যি ছাড়া কিছু বলি না, অর্থাৎ সত্যের মধ্যে থেকে তিনি রসিকতা করতেন, বুঝছো? তো এবার আমি যদি যাই যে লেখকের যে উদ্দেশ্য, লেখকের উদ্দেশ্যকে ভ্রান্ত ধারণা দূর করা, মানে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানুষ হিসেবেই কিন্তু দেখাতে চেয়েছেন, এবং এটাই কিন্তু সত্যি ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ছিল আমাদের মতনই একজন মানুষ, তবে তিনি ছিলেন একজন আদর্শ মানুষ, তার মতন মানুষ কিন্তু আমরা কেউ না। তো তার জীবনীকে আমাদের মানব জাতির জন্য একটা আদর্শ হিসেবে তিনি উপস্থাপন করেছেন, এবং নৈতিক যে শিক্ষা, ন্যায় এবং ক্ষমার মাধ্যমে আমাদের সমাজ গড়ার যে শিক্ষা দেওয়া হয়েছে ওইটা তিনি বলছেন। এবং ভাষার যে সরলতা, খুব সহজ ভাষায় তার চরিত্রে ফুটিয়ে তোলা হয়েছে। এবার যদি আমি সামনে যাই, তাহলে উপসংহার কি, আমাদের শ্রেষ্ঠ মানুষ ওয়াজেদ আলী যে মূল্যায়ন ছিল, তিনি দেখিয়েছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাধারণ মানুষ হিসেবে সমস্ত মানবিক গুণাবলীকে ধারণ করেই শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছিলেন। মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মানুষ ছাড়া আর কিছু ছিলেন না, তিনি কিন্তু মানুষই ছিলেন, মাটির তৈরি মানুষই ছিলেন। এবং তিনি কিন্তু মানবিক গুণাবলী কে ধারণ করে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছিলেন। তার মানবিক যে গুণাবলী তাকে সর্বশ্রেষ্ঠ আসনে কিন্তু অধিষ্ঠ করেছিল। আচ্ছা, তো এবার আমরা নর্মালি নিম গাছ নিয়ে কথা বলবো। দেখো নিম গাছ, দেখো আমি তোমারে বলি যে নিম গাছ মূলত তোমার বনফুলের একটা সুন্দর একটা প্রবন্ধ ছিল। এবং তিনি ছোট ছোট গল্প লিখতে মূলত পছন্দ করতেন। বনফুল কিন্তু একজন ডাক্তার ছিলেন। এবং তোমার যদি আমি বলি যে তার গল্পগুলো এমন ছিল যে একটা বিশাল একটা সিনেমাকে তিনি এক লাইনে দেখাই দিতেন, বুঝছো, একটা বিশাল একটা বড় একটা ট্র্যাজেডিকে তিনি এক লাইনে দেখাই দিতেন। এইটাই ছিল তার কিন্তু লেখার মূল সিস্টেম। তো আমরা নিম গাছ পড়েও কিন্তু সেটা বুঝতে পারি। যেমন আমরা বলতে পারি যে নিম গাছের যে গ্রাম বাংলার যে অল ইন ওয়ান যে সলিউশন, যে মনে করো যে নিম গাছের থেকে আমরা দাঁত মাজা থেকে শুরু করে চামড়ার রোগ পর্যন্ত সবকিছু ঔষধ কিন্তু নিমের পাতা থেকে আমরা পাইতে পারি। যেমন কবিরাজ পাতা ছেঁচে দেন, সাধারণ লোক ডাল দিয়ে দাঁত মাজে, বউ শিলে পিষে বাড়ির জন্য কিন্তু রান্না করে ফেলায়। তো এই যে তোমার অল ইন ওয়ান সবকিছু তুমি নিম গাছের মধ্যে থেকে পাচ্ছ। কিন্তু এর যে প্রতীকী যে অর্থটা, সেটা কি বলতো, তোমার এই যে নিম গাছকে আসলে তোমার গৃহবধূর সাথে কিন্তু তুলনা করা হয়েছে। যেমন আমি যদি বলি গাছ,
গাছ কিন্তু বাড়ির সব কাজ, মানে বিষয়টা হলো গাছের প্রতিটি অংশ যেমন মানুষের উপকারে লাগে, নিজেকে উজাড় করে দেয়, একই রকম ভাবে এই গৃহবধূ কিন্তু নিজেকে সংসারের জন্য উজাড় করে দেয়। এবার আমি যদি বলি যে কোনো কদর নেই, এই গাছ যেমন এত উপকারে আসার পরেও এই গাছের যেমন কেউ কদর করে না, যে যেমন পারে তেমন ব্যবহার করে, একই রকম ভাবে বউ সারাদিন পরিশ্রম করার পরেও কিন্তু তার প্রশংসা কেউ করে না, সে কোনো বিশ্রাম পায় না। আচ্ছা, এরপরে আমাদের গাছ যেমন কোথার থেকে কোথাও উঠে চলে যাইতে পারছে না, নিম গাছ, একই রকম ভাবে বউ কিন্তু বাড়ি থেকে কোথাও যাইতে পারছে না। কারণ কি, তার সংসারের যে শিকড় এটা অনেক গভীরে চলে গেছে, সংসারের মায়াজালে সে কিন্তু আবদ্ধ। এবার কবির দৃষ্টি থেকে আমি বলি, কবি প্রথম ব্যক্তি যে গাছের উপকারের বদলে তার সৌন্দর্য দেখেছে। মানে বিষয়টা হলো, কবি হলো এমন একজন মানুষ যে আসলে ওই বউয়ের প্রশংসা করেছে। বুঝতে পেরেছো? তো আমরা টুইস্টটা কোন জায়গায়, নিম গাছ দেখালো আপনার চেয়ে ভালো কাজগুলোর মানুষ ফ্রিতে আশা করেন। যখন কবি এসে বলল যে বাহ কি সুন্দর, গাছ ভাবলো যে এই বুঝি পালাবার চান্স। মানে বিষয়টা তুমি বোঝার চেষ্টা করো যে কি বলতে চাইছি আমি। তো যাই হোক, এবার আমাদের যে গৃহবধূর যে নীরব কষ্ট, এটা নিয়ে তোমাকে একটু কথা বলতে হবে। সেটা হলো, দেখো, গৃহবধূ তার কষ্টের কথা কাউকে বলতে পারে না। নিম গাছ যেমন তার কষ্টের কথা কাউকে বলতে পারে না, গৃহবধূ ঠিক তেমনই তার কষ্টের কথা কাউকে বলতে পারে না। তার যে নীরবতা, নিম গাছের যে তিক্ত পাতার মতন, মানে নিম গাছের পাতা যেমন তিতা, তার যে নীরবতা, তার যে কষ্টগুলো ওরকমই তিতা, যা বাইরে থেকে কখনো কেউ বুঝতে পারে না। নিম গাছের বাইরে থেকে যেমন বোঝা যায় না যে ওর পাতা এত তিতা, একই রকম ভাবেও কিন্তু বউয়ের যে কষ্ট ভেতরে, তিক্ত কষ্ট, এই কষ্টটাও বোঝা যায় না। তো বউয়ের জীবনে কোনো ছুটি নেই, তার কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই, সে শুধু পরিবারকে খুশি করার জন্যই নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। তো নিম গাছের মাধ্যমে কিন্তু আমরা পুরো একটা মহিলার জীবনী সম্পর্কে পড়ে ফেললাম। তো কবির যে আগমন এবং নতুন যে সকাল, সেই সম্পর্কে আমি যদি একটু কথা বলি, দেখো, অন্য সবাই যখন নিম গাছকে শুধু ঔষধি নিম গাছকে যখন শুধু ঔষধি গুণে বিচার করে, তখন কিন্তু কবি এসে তার যে ছাল পাতা সৌন্দর্য এটা দেখেন। কবি সেই ব্যক্তি যিনি গৃহবধূর যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের কদর করছিলেন। বুঝতে পারছো? কবি যেন গৃহবধূর জীবনে এক ঝলক টাটকা বাতাস। আচ্ছা, তো এবার পালাবার ইচ্ছা নিয়ে আমি যদি একটু কথা বলি, দেখো, যে নিম গাছটা ইচ্ছা করে সে অন্য কোথাও চলে যেতে পারে, বউয়েরও মাঝে মাঝে সংসার ছেড়ে পালিয়ে যেতে অনেক ইচ্ছা করে। তো নিম গাছের স্থিরতা, শিকড় তাকে যেতে যায় না। ঠিক একই রকম ভাবে সে বাড়ির ভিটায় কিন্তু গেঁথে আছে। ওই বউয়েরও একই অবস্থা, গৃহবধূর যে বন্ধন, গৃহবধূ যে পুত্র সন্তানের মায়া ত্যাগ করে সংসারের দায়িত্বের কারণে নড়তে পারে না, ঠিক একই রকম ভাবে গাছও কিন্তু থেকে গেছে। মুক্তির স্বপ্ন, দেখো, কবি যখন প্রশংসা করে তখন নিম গাছটা মুক্তির স্বপ্ন দেখে, একই রকম ভাবে গৃহবধূ দেখে যে একদিন সে মুক্ত হবে। দেখো, এবার দেখো, বনফুলের যে স্টাইল, সেটা নিয়ে আমি কথা বলি। বনফুল নর্মালি, বনফুলের পুরো নাম তো বলাইচাঁদ মুখোপাধ্যায়। এই গল্পটা খুব ছোট কিন্তু গভীরতা কিন্তু অনেক বেশি। এই গল্পে তোমার একটি প্রধান চরিত্র বা একটি প্রধান বৈশিষ্ট্য কি জানো, শুরু থেকে শেষ হয় হঠাৎ করে। এই গল্পে আমরা সেটাই দেখি যে বনফুল লিখেছেন হাজার পাতার যে উপন্যাসের যে বক্তব্য, একটা মাত্র লাইনে সেই বক্তব্য কিন্তু সে শেষ করে ফেলছে। বুঝছো? ওই যে যে লাস্টের যে লাইনটা ছিল যে ওদের বাড়ির গৃহকর্মার লক্ষ্মী বউটার ঠিক একই দশা, তো হাজার পৃষ্ঠার উপন্যাসের এক লাইনে কিন্তু সমাপ্ত হয়ে গেছে। ওই লাইনটাকে ম্যাজিক বাক্য বলা হয়। তো যাই হোক, এখন আমরা যদি বলি যে গল্পটি এতই ছোট যে যদি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেওয়া যেত তাহলে 1 মিনিটে পড়ে শেষ করে দিত, কিন্তু এর মেসেজটা এত গভীরে যে 5 ঘন্টা ধরে ভাবতে হয়। বুঝছো? তো এখন ঔষধি গুণ প্লাস মানসিকতা, এটা নিয়ে যদি একটু কথা বলি, তাহলে আমরা নিম গাছকে শুধু দাঁতের মাজন এবং ঔষধ হিসেবে দেখি, কিন্তু পাতা এবং তার ডাল এবং তার ছায়া সবকিছু তাকে একটি পূর্ণাঙ্গ জীবন দিয়েছে। কবি সেই জীবনকে তুলে ধরেছেন। বুঝছো? গৃহবধূকেও তার রান্নার বাইরে গিয়ে মানুষ হিসেবে দেখার যে আবেদন, এই আবেদনটাই কিন্তু লেখক করে গেছেন এই গল্পের মধ্যে। বুঝতে পারছো? বা এই এর মধ্যে এবার আমি যদি প্রতীকী, মিষ্টি এবং তেতো নিয়ে একটু কথা বলতে যাই, তাইলে আমি তোমাকে বলতে পারবো যে নিম গাছের যে পাতা, নিম গাছের পাতা কিন্তু তেতো, কিন্তু গৃহবধূর যে জীবন, এই জীবনও কিন্তু তেতো, যেখানে আনন্দ কম, দায়িত্ব বেশি। আচ্ছা, এরপরে আমি যদি বলি মিষ্টি যে স্বপ্ন, কবির চোখে নিম গাছের কবির চোখে নিম গাছের যে সৌন্দর্য, বুঝছো, কবির চোখে নিম গাছের যে সৌন্দর্য ছিল, গৃহবধূর জীবনেও কিন্তু এরকম ছোট্ট ছোট্ট কিছু আনন্দের মুহূর্ত গৃহবধূ চাইতো। আর ভারসাম্য দেখো, জীবন তেতো এবং মিষ্টির যে মিশ্রণ, কিন্তু বনফুল সেই মিশ্রণকে চমৎকার ভাবে কিন্তু এই যে প্রবন্ধের মাঝখানে তুলে ধরছিলেন। এবার আমি যদি বলি যে বক্তব্যের যে গভীরতা, সাধারণ জিনিসের মধ্যে অসাধারণ যে নিদর্শনকে খুঁজে পাওয়া, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাইছি অনেক সুন্দরভাবে। এবার আমরা এক লাইনে জীবনের যে দর্শন, এটা নিয়ে কথা বলবো। গল্পের শেষ লাইনটা কবিরাজ নয় কবি,
পুরো গল্পের মূল কথা এখান থেকেই শুরু হয়েছে। দেখো, কবিরা শুধু ঔষধ খোঁজেন, কিন্তু কবি দেখেন ভিতরের কষ্ট। এই গল্পের মাধ্যমে লেখক নারীদের যে আত্মত্যাগ, যে বঞ্চনা, সেই কথা কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, বুঝছো? তো আমরা নর্মালি এবার কথা বলবো যে উপেক্ষিত শক্তির উদ্বোধন নিয়ে। তো এটা কে লিখছেন? এটা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখছেন। তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মানে কিন্তু একটা বিদ্রোহী বিদ্রোহী ভাব, তার মধ্যে একটা এনার্জি থাকবে। এবং তিনি একাধারে একজন সঙ্গীত শিল্পী ছিলেন, বা সঙ্গীতজ্ঞ ছিলেন, বিপ্লবী ছিলেন, তারপর সৈনিক ছিলেন, তিনি মেলা কিছু ছিলেন। তিনি সমাজের অন্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করতেন, এবং তার কলম ছিল তরোয়ালের চেয়েও ধারালো, বুঝতে পারছো? তো এখন কথা হলো যে ছোট লোক ভার্সেস ভদ্রলোকের যে ব্যাপার স্যাপার গুলো আছে, তো নজরুল কি বলছেন বুঝছো? সমাজের যে ছোট লোক বা নিম্ন শ্রেণীর যে লোক বলে যাদেরকে হেয় করা হয়, যে কৃষক, শ্রমিক, জেলে, তারাই আসলে দেশের মূল শক্তি, বুঝছো? কমিক তুলনা যদি আমি তোমাকে বলি, যে এই ভদ্রলোকেরা যে গাড়ির যেই বনেট, বুঝছো, দেখতে সুন্দর, কিন্তু ছোট লোকেরা হলো ইঞ্জিন, বুঝছো? ইঞ্জিন না চললে কিন্তু তোমার ওই যে গাড়ির খাপ দিয়ে কিন্তু কিছুই হবে না। তো আমাদের ভদ্রলোকেরা হলো তোমার গাড়ির ওই খাপটা, কিন্তু ইঞ্জিনটা কে? ওই ছোট লোক সম্প্রদায়। তো শক্তির যে উৎস দেখো, 10 আনা বনাম 6 আনা নিয়ে একটু কথা বলি। দেখো, 10 আনা শক্তি, দেখো 10 আনা শক্তি কি? শ্রমিক, কৃষক, তারপরে মজুর, দেশের যে প্রধান যে জনশক্তি, এরাই কিন্তু। আচ্ছা, তো এদের যে শক্তি উপেক্ষা করা মানে হলো নিজের পায়ে নিজে কুড়াল মারা। তুমি যদি রিক্সাওয়ালা সমাজ থেকে একদম উঠাই দাও, যে কোনো রিক্সাওয়ালা থাকবে না, তো তুমি এখন কি করবা বলো? তুমি কি করবা বলো? যদি রিক্সাওয়ালা একজনও না থাকে, তাহলে তুমি কিভাবে চলাফেরা করবা? কষ্ট হয়ে যাবে কিন্তু। তো দেখো, 6 আনা শক্তি কি? শিক্ষিত যে ধনী এবং বাবু সম্প্রদায়, এরা কিন্তু আমাদের মাত্র 6 আনা শক্তি। তো মূল কথা হবে, নজরুল চান যে দুইটা শক্তির একটাকেও বাদ দিতে, কিন্তু নজরুল চান নাই। নজরুল চাইছেন হচ্ছে 10 আর 6 মিলে 16 আনা শক্তিকে কিন্তু পূর্ণ করতে তিনি চাইছেন। তিনি কিন্তু কাউকে বাদ দিতে চান নাই। তো স্বাধীনতার বীজ, তো স্বাধীনতা যে উপেক্ষিত শক্তি বা জাগরণ, এই সবচেয়ে বেশি দরকার ছিল কিন্তু স্বাধীনতা। তো এখন কথা হলো যে সমাজের যে ক্যান্সার, বুঝছো? আমরা যদি বলি যে, আচ্ছা, এটা তোমরা একটু পড়তে থাকো তো। বুঝছো কিছু পরে? আমার স্লাইড গুলো আপনিও পড়াশোনা আমি পড়াবো অবশ্যই। আমার স্লাইড গুলো কি ভালো লাগছে? চিতই পিঠে খাচ্ছি। এবার আপনি আপনার ঠিকানাটা দেওয়া হয়। কি? হ্যাঁ, পিঠে খাইয়ে ফেলেছেন, তাই বললাম যে আপনি আসলে ঠিকানাটা দেবো না। ভালো একটা কথা মনে করেছে, যে মানুষ ভার্সিটি বা সিটিতে থাকলে গ্রামের বাড়ি টাড়ি যাই কেন, পিঠে মিঠে খাইতে, তো তাহলে আসতে হবে, পিঠে খাইতে আসতে হবে তোমার বাড়ি। পিঠে খাওয়ার জন্য বাসায় থাকতে হবে না, আমার বাড়ির কাছে যেতে হবে। মোহনার বাড়িও যেতে পারি পিঠে খাইতে। আমি আপনার ঢুকতে দিতাম না আসলে আপনি। আপনি বলছিলেন যে শুধু আমজনতা আসবে, আপু তো বললো আপনি আমজনতা একসাথে আমি ছুটি না পাইলে আমি আসবেন না। পাবেন।
দেবে না তাই। এরা সম্পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুডের উপরে নির্ভর করে, এদের মুড তো দিন দিন সুইং করে, প্রতিদিন একবার করে মুড সুইং হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, একটু গরম পানি এখানে রাখলো, তাহলে তো খাওয়া। গরম পানিতে একটু চা গুলো তো করো। ভাইয়া বলো। পিঠা কি আপনি বানাই? হ্যাঁ, এটা কিনে নিয়ে এসেছি, আপু কিনে এনে দিয়েছে। ওই পানি দাও তো। পানি আনতে মানুষ ঠিক আছে এখন আমার কাছে। আলহামদুলিল্লাহ ভাই। না ভাবলাম করতেছি ভাই, তা ঘটনা তো যথেষ্ট মাল নিয়েছে, ট্রান্সপোর্ট খরচ তো বেড়ে গেছে, আপনি দেখেছেন মনে হয়। আসলে মাল পাঠালেন, মালে তো ট্রান্সপোর্ট খরচ দিচ্ছে। 15 মিনিট আছে। এটা নিয়ে একটু করে চালাচ্ছে। হ্যাঁ, তো এখন আসো আমরা শুরু করি। হ্যাঁ, সেটা হলো পাওয়া যে, যাচ্ছে কিন্তু। হ্যাঁ, বলো 15 মিনিট আছে। তাহলে আবার শুরু করি প্রথম থেকে। 8 মিনিট 5 মিনিট পরে শুরু করেন, 54 বাজে, 8টা থেকে শুরু করেন একবারে। না, এখনই শুরু করি, অনেক পড়তে হবে নিশাতে, ফাঁকিবাজি করলে হবে না। দিয়েছে। 1 সেকেন্ড ব্যবধানে 2 দফায় ভূমিকম্প ঢাকা, এর উৎপত্তি স্থল বাড্ডায়, মাত্রা হলো 3.7, আর একটির উৎপত্তি স্থল নরসিংদী 4.3। কেমন একটু ঢাকায় বাড্ডা মানে একদম ঢাকায় না, সে যেখানে থাকে। তোর বাড্ডা। দিই না পানি। হ্যাঁ, আমি খাইছি পানি। সে যেখানে থাকে। করা পানি দিতে। একদিন ভূমিকম্পের জন্য তোমার বাংলা লিঙ্ক ফ্রি করে দিল 2 ঘন্টা।
ইশাত, আচ্ছা, তো এখন নর্মালি আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে নজরুল চাইছিলেন যে জাতি ভেদাভেদ বাদ হয়ে যাবে, অসম্পৃক্ততা দূর হয়ে যাবে, বুঝছো? একেবারে সবাই এক হয়ে যাবে, হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ থাকবে না, সবাই আমরা এক হয়ে যাব, এবং ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না। দেশের অগ্রগতি কেউ থামিয়ে দিতে পারবে না যদি আমাদের ধনী গরিব সবাই এক হয়ে আমরা কাজ করি। তিনি বলেছেন যখন শ্রমিকরা কাজ করে তখন বাবুরা পায়ের উপরে পা তুলে আরাম করে, কিন্তু দেশের প্রয়োজন হলে শ্রমিকরাই সবার আগে এগিয়ে আসবে। তো এখন এই যে ব্যাপারটা, আমাদের নজরুল যদি আজকের দিনে থাকতেন তবে তিনি কি লিখতেন জানো? যারা শুধু এসি রুমে বসে অর্ডার দেয় তারা কখনোই আসল জীবন কি তা বোঝে না। বুঝতে পেরেছো? তো এখন কথা হলো যে ঐতিহাসিক যে গুরুত্ব সেটা নিয়ে আমরা কথা বলি। এই প্রবন্ধে শুধু সমাজের ভেদাভেদ দূর করার যে কথা সেটা কিন্তু বলা হয় নাই। এই গল্পের মধ্যে তোমার বা এই প্রবন্ধের মধ্যে একটি ভারতের স্বাধীনতা সংগ্রামের একটা অনুপ্রেরণা ওইটাও কিন্তু যোগাইছিল ওই সময়টায়। তো নজরুল সাধারণ মানুষকে তাদের নিজেদের যে শক্তি সেই সম্পর্কে সচেতন করতে চেয়েই কিন্তু এটা লিখছিলেন। তো তার লেখা যে নিপীড়িত মানুষের যে যুক্ত মুক্তির যে মন্ত্র এটা ছিল। তো ছোট লোক শব্দের যে সার্থকতা সেটা দেখো, কৃষক যারা দেশের জন্য খাবার তৈরি করেন তাদের আমরা সম্মান দিই না, বুঝতে পারছো? এরপরে বলি যে যারা ঘর বাড়ি রাস্তা তৈরি করে তারাই উপেক্ষিত, তাদের আমরা দিই না। তারপর জেলে তাঁতি যারা আমাদের মাছ কাপড় দেয় তাদের আমরা কিন্তু অবহেলা করি। এরপরে সমাজের যেই বিচার, বুঝছো? সমাজের বিচারটা কি? সমাজে ছোট লোক বললেও নজরুল কিন্তু দেশের ভিত্তি বলেছেন এদেরকে। আচ্ছা, ঐক্য ছাড়া মুক্তি অসম্ভব। ঐক্য ছাড়া মুক্তি অসম্ভব কি? আমরা যদি ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত এবং হিন্দু মুসলিম সব মানুষ একসাথে কাজ না করি তাইলে কিন্তু কোনোভাবেই আমাদের মুক্তি সম্ভব হবে না। বুঝতে পেরেছো? তো এখন সামনের দিকে আগাই। তো দেখো, মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, এটা নিয়ে কথা বলি যে এটা কিন্তু তোমার লালনও বলছে, বাট লালনের কথাটা একটু অন্যভাবে ছিল, মানুষ অন্যভাবে নিছে। বাট আমি তোমারে বলি যে মানব ধর্মই কিন্তু শ্রেষ্ঠ ধর্ম। বুঝতে পেরেছো? মানব ধর্মের উপরে কিন্তু কোনো ধর্ম নাই। তিনি এমন একটি সমাজ চেয়েছিলেন যেখানে মানুষ হিসেবে সবাই মর্যাদা পাবে, মানুষ হিসেবে সবাই সবার অধিকার নিয়ে কথা বলতে পারবে। আচ্ছা, তো এই প্রবন্ধ আমাদের মানব ধর্ম ধারণাকে শক্তিশালী করে তুলেছিল। বুঝতে পেরেছো? তো সামনের দিকে আর একটু আগাই। সেটা হচ্ছে, তোমাকে বলি সেটা হচ্ছে, আমরা সামনের দিকে যদি আগাই সেটা হলো ভাষা এবং স্টাইল। দেখো, আমরা আমাদের যে ভাষা এবং স্টাইলের যে তীব্রতা, বুঝছো, তার যে ভাষা সেই ভাষা কিন্তু খুব সরাসরি এবং জোরালো এবং আবেগপূর্ণ ছিল। এবং যে স্লোগান, এই স্লোগান কিন্তু কিছু কিছু বাক্য যেন স্লোগানের মতো যা মানুষকে উজ্জীবিত করে তুলছিল, বিদ্রোহী মেজাজ এবং আবেগের ব্যবহার ছিল তার মধ্যে। আচ্ছা, উপসংহারটা একটু পড়ে নিও। প্রবাস বন্ধু সম্পর্কে যদি একটু কথা বলি তাইলে তুমি মূল যে কথাবার্তা গুলো আমি তোমার বলতে পারবো যে প্রবাস বন্ধু আসলে আতিথেয়তা করে, মানে মানুষকে আপ্যায়ন করে যে বিপদে ফেলাই দেওয়া যায়, এটা প্রবাস বন্ধু করলে তুমি বুঝতে পারবা। তো পানশির আফগানিস্তানের যে পানশির উপত্যকার যে মানুষ, এই মানুষের যেই মনে করো যেই আহ বিশালতা, মানুষের যেই অতিথিয়তা, এই সবকিছু নিয়েই কিন্তু আমাদের প্রবাস বন্ধুটা লেখা। তো প্রবাস বন্ধু লিখলে তুমি বুঝতে পারবা যে আসলে এই প্রবাস বন্ধুটা কি মারাত্মক টাইপের একটা লেখা ছিল। এবং সৈয়দ মুজতবা আলীর লেখা দেশে বিদেশে থেকে এটা কিন্তু সংগ্রহিত করা হয়েছে। তো দেখো, খাবারের পাহাড় দেখো, প্লেটে এত বেশি পরিমাণ খাবার ছিল যে পুরো খাবারটা তাদের মনে হচ্ছিল যে পুরো গ্রামের মানুষ খেয়ে শেষ করে ফেলতে পারবে। আচ্ছা, পানশিরের যে ঠান্ডা, ওই ঠান্ডা ছিল হচ্ছে বাইরের তীব্রতা, এবং লেখকের মনে হচ্ছিল ঠান্ডা দূর করার জন্য তোমার হচ্ছে যাই হোক। তো এবার আমরা যদি সরল ভালোবাসার কথা চিন্তা করি তাইলে এটা আসলে মনে করো লোক দেখানো না, আব্দুর রহমানের যে সরল বিশ্বাস ছিল, অতিথিকে যে রাজার হালে না খাওয়ালে পাপ হবে, এটা কিন্তু আব্দুর রহমানের সরল বিশ্বাস। এবং লেখকের কষ্ট নিয়ে যদি কথা বলি তাহলে লেখক ভদ্রতার খাতিরে অতিরিক্ত খাচ্ছেন, আহ আর মনে মনে ঈশ্বরের নাম নিচ্ছেন কবে যে পেটটা খালি হয়। কিন্তু মূল কথা হলো কি জানো, আব্দুর রহমানের মনে হচ্ছে যে লেখক মনে হয় রাগ করে খাচ্ছে না, বাট লেখক আসলে বেশি খেয়ে ফেলে দিচ্ছে।
এখন ভাষার যে বিভ্রাট এবং যেই বোধটা এগুলো একটু পড়তে হবে। পাঞ্চের উপত্যকার বর্ণনা, আফগানিস্তানের পাঞ্চের উপত্যকার যে মনোরম বর্ণনা দিয়েছেন, দেখো উঁচু পাহাড়, তীব্র ঠান্ডা, নির্জনতা, যা কলকাতার যে কলহ থেকে সম্পূর্ণ আলাদা। তো এই যে ব্যাপারগুলো এগুলো একটু পড়তে হবে। তো আব্দুর রহমানের যে সরলতা, সরল বিশ্বাস, অর্থের যে মূল্য, দায়িত্ব এবং পাহাড়ের মানুষের যে সরলতা, এই জিনিসগুলো কিন্তু আব্দুর রহমানের মধ্যে ছিল। এই জিনিসগুলো কিন্তু পয়েন্ট আকারে তোমার ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, ভ্রমণের গুরুত্ব দেখো। ভ্রমণ হলো সেরা শিক্ষক। মোহাম্মদ ইসলাম বলেছেন, যদি ধনী হতে চাও তাহলে প্রচুর ভ্রমণ করো। বুঝছো? তো ভ্রমণ হলো সেরা শিক্ষক। তো সৈয়দ মুজতবা আলী ভ্রমণের মাধ্যমে শুধু জায়গা দেখেনি, তিনি মানুষ, সংস্কৃতি কাছ থেকে বোঝার চেষ্টা করেছেন। তিনি বিশ্বাস করতেন ভ্রমণ মানুষকে সহনশীল করে তোলে। বুঝছো? মানুষের যে বিভেদ থাকলেও তোমার মানবতা, বন্ধন সর্বোচ্চ এক, সব জায়গায় কিন্তু একই, এটা কিন্তু তিনি বলেছেন। তো এখন লেখার স্টাইল এবং কমেডি নিয়ে যদি আমরা কথা বলি, তাইলে প্রতিটি যে সাধারণ ঘটনাকে আমরা সাধারণ কমেডিতে পরিণত করতে পারি। তার বর্ণনার যে বিশেষত্ব হলো, পাঠক নিজের অজান্তেই হেসে হেসে উঠবে। বুঝছো? তার কথা বলে তিনি এমন এমন কথা বলেছেন। তার লেখা তার রচনার এক দুর্দান্ত উদাহরণ। লেখার মধ্যে তার সাবলীলতা তো থাকবেই, তাকে বাংলা সাহিত্যের অমর করে রাখবে। বুঝছো? এই যে তার সরলতা এবং আতিথেয়তার যে প্রতীক, উষ্ণ অভ্যর্থনা, সংস্কৃতি, এরপর উদারতা, সময়ের যে জ্ঞান, এই জিনিসগুলা কিন্তু তোমার আব্দুর রহমানের কিন্তু সময় জ্ঞান ছিল না। সে কিন্তু মনে করো যে আমাদের মুস্তফা আলীকে খাইতে দিছিল কিন্তু সেহরি রক্তে। বুঝতে পারছো? তো যাই হোক, তো উপসংহার কি ছিল? উপসংহার ছিল মনে করো যে সরলতার বিজয়। আচ্ছা, তো আফগান যে বন্ধু ছিল, বুঝছো, আব্দুর রহমান, আফগান যে বন্ধু ছিল, বুঝছো, আফগান বন্ধুকে আমাদের আব্দুর রহমানের যে সরলতা, উষ্ণ আতিথেয়তা এবং যে হাস্যরস, এই প্রবন্ধকে তোমার আকর্ষণীয় করে তুলেছে। আচ্ছা, তো মুস্তফা আলী যে বিশ্বজুড়ে মানুষের যে আন্তরিক সম্পর্ক, সেটা কিন্তু তুলে ধরেছেন। আমার কথা কি বুঝতে পারছো তুমি? বলো। আচ্ছা, ওই কথা বলে উত্তর দাও না কেন? আমি কখন কথা বলবো? আমি বলছি তুমি উত্তর দাও না কেন? আচ্ছা, তো আমাদের গল্প শেষ। গল্প শেষ। দেন এবার কবিতায় আসো। উমর ফারুক, কাজী নজরুল ইসলামের কবিতা। তো উমর ফারুক একজন খলিফা ছিলেন। বুঝছো? তো নজরুলের দৃষ্টিতে খলিফা উমরের সম্পর্কে যদি আমি তোমাকে বলি, তাইলে আমার নজরুলের সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে চরিত্র তিনি তুলে ধরেছেন, যে তিনি ন্যায় এবং ইনসাফের প্রতীক ছিলেন এবং তার যে ক্ষমতা, এই ক্ষমতা একজন মানুষকে পরিবর্তন করতে পারে না, তার নৈতিকতা আরো বাড়াতে পারে, এই জিনিসটা কিন্তু খলিফা উমরের জীবন থেকে আমরা পাই। বলো। তো দেখো, তো আমরা খলিফা উমর থেকে কি কি পাই, এগুলা কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। তিনি উমর সাধারণ যে মানুষ ছিলেন, তার সাদাসিধে জীবনযাপন এবং সুপার পাওয়ার যে নেতা তিনি ছিলেন, এই বিষয়ে। বুঝছো? তিনি, তার ঘুম ছিল রাজপ্রাসাদের নরম বিছানায়, তিনি কিন্তু ঘুমাইতেন না, তিনি খেজুর পাতার মাদুরে ঘুমাতেন। বুঝছো? আজকের দিনে তো এসির কথা ভাবা যায়। বুঝছো? কিন্তু তিনি কিন্তু এই সব কিছুই নেননি। নিজের প্রজা ন্যায় বিচারের মধ্যে ছিল। তিনি প্রহরী, কোনো বডিগার্ড তার লাগতো না। বুঝছো? রাষ্ট্রের সম্পদ, বুঝছো, এই ওমর রাষ্ট্রের কোষাগারকে ব্যক্তিগত সম্পত্তি মনে করতেন না। নিজের জন্য সামান্য তোমার আহ ডাল ভাতের যেই বেতনটুকু, তেতটুকুই তিনি নিয়ে চালাইতেন। এমনকি তার যে পোশাক পরিচ্ছদ, ওই কাপড়টুকু পর্যন্ত জনগণের কাছে দায়বদ্ধ ছিলেন তিনি। খুব মারাত্মক পরিমাণে তিনি একজন ন্যায় বিচারক শাসক ছিলেন হযরত উমর। তো এই যে আমাদের জেরুজালেমের বিজয়, আমি যদি বলি যে জেরুজালেমের বিজয়ের পরে তোমার ভৃত্যকে, বুঝছো, উঠে বসিয়ে তিনি হচ্ছে মনে করো ভৃত্য, মানে আমি তোমার বলি যে উট যে চালাচ্ছিল, তাকে তিনি উঠে বসায়, নিজে উটের দড়ি ধরে তিনি সামনের দিকে আগায় যাচ্ছিলেন। তো মানুষ মনে করছিল যে উমর আসলে কে, উটের যে পিঠে যে বসে আছে নাকি উটে তোমার দড়ি ধরে যে টানছে। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু তোমার উমরের একটা মারাত্মক নিদর্শন। তো এবার যদি তুমি সামনের দিকে আরো যাও, তাইলে আমরা বলতে পারি উমরের যেই উমরের জামানায় যে এত প্যাচ ছিল, যেটা দেখলে আজকে যে ডিজাইনার তোমার হচ্ছে আহ যাই হোক,
এখন কথা হলো জনকল্যাণ নিয়ে আমরা একটু কথা বলি, যে প্রজার দুঃখ তিনি কিন্তু নিজের মধ্যে রাখতেন। তো ভালো করে বোঝো, তিনি রাতে একা একা কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেন। তিনি এক মা ও তার ক্ষুধার্ত সন্তানকে সান্ত্বনা দিতেন, বুঝছো, ফোটানো হাঁড়ির জল দিচ্ছেন। মানে আমি তোমারে বলি যে ঘরে খাবার নাই, তো মনে করো একটা অসহায় মা আহ হাঁড়িতে পানি জ্বালাচ্ছে যেন ওই বাচ্চাটা একটু শান্ত হয়, যে খাবার রান্না হচ্ছে ভেবে যেন শান্ত হয়। তো ওমর এই জিনিসটা নিজে দেখলেন, রাস্তায় রাস্তায় তিনি রাত্রে ঘুরে ঘুরে বেড়াতেন। তিনি এটা যখন নিজের চোখে দেখলেন, তিনি যখন এটা নিজের কানে শুনলেন, তখন তিনি নিজের কাঁধে করে আটার বস্তা নিয়ে তিনি কিন্তু ওই বাড়িতে দিয়ে আসছিলেন, বুঝছো। তো একজন শাসকের এমনই হওয়া উচিত। তো একজন সাহসিকতা এবং বীরত্ব। ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন ইসলামের প্রধান শত্রু, বুঝছো, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে ইসলামের রক্ষাকর্তা হয়ে ওঠেন তিনি। এবং তিনি ইসলাম গ্রহণের পরেই কিন্তু ইসলাম একদম ডিরেক্ট প্রকাশ্যে তোমার ইসলাম প্রচার শুরু হয়। তার আগে কিন্তু ইসলাম ডিরেক্ট প্রকাশ্যে প্রচার হইতো না। তো নজরুলের যেই কাব্য কাব্য ভাষা, সেটা হলো তীব্র উচ্চারণ, ছন্দ, আবেগের যে বহিঃপ্রকাশ এবং ন্যায়ের যে প্রতীক, এই বিষয়গুলো সম্পর্কে জানবা, বলো। আপনি কি বললেন? বললেন কি বললেন? আমি বললাম কি, তার যে সাহসিকতা, ইসলাম প্রচারের আগে উমর ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রু, আর ইসলাম প্রচারের পরে উমর হয়ে গেছিল ইসলামের ঢাল, বুঝছো। ইসলাম যখন তিনি গ্রহণ করেন, তারপরে উমর হয়ে গেছিল ইসলামের ঢাল। তো মদিনার নায়কত্ব, আমি যদি বলি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাসননীতি ছিলেন, তিনি মদিনার একজন রাষ্ট্রনায়ক ছিলেন। যখন কখনো তিনি মনে করেন সুখ এবং আরামের কথা তিনি কখনো ভাবেন নাই। তার যে নীতি রাজনীতি, এটা ছিল জনকল্যাণমুখী। এবং তিনি একজন এই যে এরকম একজন শাসকই কিন্তু পৃথিবীতে এখন দরকার। তো আধুনিক সমাজের যে প্রাসঙ্গিকতা, সেটা নিয়ে আমরা যদি কথা বলি, ওমর দেখেছেন সত্যিকারের ক্ষমতা হলে মানুষ বিনয়ী হয়। তো যারা বিনয়ী হয় না তারা তো মানুষই না, বুঝছো। যাদের ক্ষমতা থাকার পরে যারা বিনয়ী হয় না, যাদের মাটিতে পা পড়ে না, ওগুলা মানুষ না, বুঝছো। মানুষ হলে তারা বিনয়ী হবে। তো এবার যদি আমি বলি যে কবির উদ্দেশ্য কি, নতুন উমরকে খোঁজা, মানে নতুন নবজাগরণকে খোঁজা, বুঝতে পেরেছো। এইটাই ছিল আমাদের কবির মূল উদ্দেশ্য। তো যাই হোক, আমরা উপসংহার থেকে একটা শ্রেষ্ঠ মানুষ সম্পর্কে জানতে পারলাম। তার প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। নজরুল যে লিখছেন, আর নজরুল কিন্তু তোমার যদি আমি বলি যে যেই নজরুলের মন্দিরে ঢোকার অনুমতি ছিল না, ভালো করে বোঝো, সেই সময়টায় মুসলিমরা কিন্তু হিন্দুদের মন্দিরে ঢোকার অনুমতি পাইতো না। ওই নজরুলের গান মন্দিরে বাজে, তুমি বুঝতে পারছো? হ্যাঁ, যেই নজরুল মুসলিম হওয়ার কারণে মন্দিরে ঢুকতে পারেন নাই, ওই নজরুলের গান কিন্তু ছাড়া পূজা হয় না। মানে কি করে? মানে নজরুল এত পরিমাণ শ্যামা সঙ্গীত এবং এত পরিমাণ তোমার আরতি অঞ্জলি সঙ্গীত লিখে গেছেন, যা মনে করো বিরল। মানে ওদের হিন্দুরা এত বেশি লিখে নাই, নজরুল যা লিখেছে। তো নজরুলের গান ছাড়া পুজো কল্পনাই করা যায় না, বুঝছো। তো এখন কথা হলো যে এই যে ব্যাপারটা, এইটা কিন্তু নজরুলের একটা মারাত্মক ব্যাপার। নজরুল মানে আগুন, বুঝছো। নজরুল কিন্তু আমার প্রিয় লেখক, নজরুল মানে আগুন। তো যাই হোক, তো যেই মন্দিরে নজরুলের ঢুকতে দেওয়া হয় নাই, ওই মন্দিরের পূজাই হয় না নজরুলের গান ছাড়া। তো ভাবতে পারছো যে নিজের মধ্যে কতটা জেদ ছিল, নিজের মধ্যে কতটা জেদ ছিল। আর নজরুলের যে ইচ্ছাগুলো ছিল, এগুলো কিন্তু আল্লাহ অনেকটা পূরণ করেছে। নজরুলের একটা গান ছিল ইসলামিক সঙ্গীত। নজরুল কিন্তু শুধু শ্যামা সঙ্গীত না, নজরুল কিন্তু এত বেশি ইসলামিক সঙ্গীত লিখেছে যা অনেক মুসলিমও লিখে যাইতে পারে নাই। তো এখন নজরুলের যে ইসলামিক সঙ্গীত গুলো ছিল, তার মধ্যে একটা সঙ্গীত, একটা গজল এমন ছিল যে, মসজিদেরই পাশে কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজানের ধ্বনি যেন আমি শুনতে পাই, এই ধরনের একটা কবিতা ছিল। তো নজরুলের কিন্তু কবর হয়েছে একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। নজরুলের কবর হয়েছে, ওই জায়গা থেকে 5 ওয়াক্ত কিন্তু আজান যখন দেওয়া হয়, তখন কিন্তু সে কবর থেকে সেটা আশা করি শোনা যায়। তো যাই হোক, এখন কথা হলো যে সেই দিন এই মাঠ নিয়ে আমরা কথা বললাম, যে সেই দিন এই মাঠ কি, তোমার হচ্ছে প্রকৃতি কারোর জন্য অপেক্ষা করে না। মনে করো যে একদিন জীবনানন্দ দাশ মারা যাবেন, তাই বলে কি তোমার প্রকৃতি থেমে যাবে?
তোমার হচ্ছে চালতা ফুল কি আর ফুটবে না? অবশ্যই ফুটবে। শিশির কি আর পড়বে না? অবশ্যই ফুটবে। লক্ষ্মী পেঁচা কি আর গান গাবে না? অবশ্যই গান গাবে। তার মানে পৃথিবীর এই যে ছোট ছোট ব্যাপার নিয়ে আমরা এত বেশি মাথা ঘামাই, কিন্তু আসলে পৃথিবী কিন্তু আমাদের নিয়ে মাথা ঘামায় না। দেখো পৃথিবী একটা ঝাঁকা মেরে দিল কয়দিন আগে, এখনো মাঝে মাঝে মারছে। তো তাতে কি পৃথিবীর কিছু যায় আসে? আসে না। আমরা দেখো পাগল হয়ে যাচ্ছি। তো এই যে ব্যাপারটা, প্রকৃতি প্রকৃতির মতন চলবে। তুমি যদি প্রকৃতির সাথে মানায় না নিতে পারো, তাইলে কিন্তু প্রকৃতি তোমারে বাঁচায় রাখবে না। তুমি যদি ভূমিকম্প সহনশীল বাড়ি বানাইতে না পারো, প্রকৃতির কিছু যায় আসবে না। তোমার একটা 20 তলা বিল্ডিং ভেঙে মাটির সাথে মিশে গেলি, প্রকৃতির কিচ্ছু যায় আসবে না। যা যায় আসবে তোমারই আসবে। তো তুমি যদি মারা যাও, প্রকৃতির কিছুই যায় আসবে না, যা আসবে তোমার আসবে। তো এখন প্রকৃতি এমনই। প্রকৃতি কখনো কারোর জন্য থেমে থাকে না, কারোর জন্য চলেও না। প্রকৃতি প্রকৃতির নিয়মেই চলে। তো চালতা ফুল, লক্ষ্মী পেঁচা, নদীর ঢেউ, সময়ের যে চক্র, এগুলা কিন্তু যাবে আসবে। তুমি যে নাই, তার জন্য যে তোমার থেমে যাবে, এমন কিন্তু কখনো হবে না। বুঝছো? কবি চলে গেলেও চালতা ফুল তোমার তেমনই ফুটবে। ফুলের যেই ঝরে যাওয়া প্রকৃতিতে কোনো পার্থক্যই আনবে না। এরপরে লক্ষ্মী পেঁচা, ঠিক রাত হলে লক্ষ্মী পেঁচা তো নীরব ডাকবেই। বুঝছো? নদীর ঢেউ ঠিক চলেই যাবে। সময়ের মতন দিন আসবে, দিন যাবে, রাত আসবে, রাত যাবে। বাট কখনো মনে করো যে ইয়া হবে না। বুঝতে পারছো? এবার যদি আমি বলি প্রেম ও প্রস্থান সম্পর্কে, যদি কথা বলি যে প্রেমিকের প্রশ্ন নিয়ে আমি একটা কথা বলতে পারি যে কবিতার প্রেমিকাকে জিজ্ঞাসা করছেন যে তিনি চলে গেলে তার প্রেমিকা কি তাকে ভুলে যাবে? তো এখানে প্রেমিকা মানে কিন্তু প্রকৃতি, বুঝতে পেরেছ? কিন্তু তিনি নিজেই তিনি নিজেই দিয়েছেন যে প্রকৃতি যেমন ভুলবে না, তেমনই হয়তো তার প্রেমিকা ভুলে যাবে না। এটা ফালতু কথা। এটা ফালতু একটা স্লাইড হয়ে গেছে। যাই হোক। আচ্ছা, তো এখন কথা হলো যে দার্শনিক এবং গভীরতা, এটা নিয়ে যদি আমি একটু কথা বলি, তাইলে আমি তোমার নর্মালি বলি যে কবিতাটি এক ধরনের অস্তিত্ববাদী চিন্তা তুলে ধরেছে। আমরা পৃথিবীতে আসি চলে যাই, কিন্তু মহাবিশ্বের কাছে আমরা খুবই নগণ্য একটা বিষয়। আমরা যাওয়া আসা দিয়ে আমাদের কিছু যায় আসে না। দেখো মৃত্যু ও নতুন জীবন, দেখো তুমি মারা গেলে তোমার জায়গায় অন্য কেউ আসবে। তো এই যে আমাদের মৃত্যু, এই মৃত্যুটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস। মনে করো যে মৃত্যু যদি পৃথিবীতে না থাকতো, তাইলে এতদিনে পৃথিবীর বয়স আর বেঁচে থাকতো না, পৃথিবী এতদিনে শেষ হয়ে যেত। তো এই যে চক্রটা, এই চক্রটা আছে বলেই কিন্তু এখনো পৃথিবী সুন্দরভাবে চলছে। বুঝতে পেরেছো? তাহলে হিটলার কোনোদিন ক্ষমতাতে যাইতো না। এরপরে চেঙ্গিস খান কোনোদিন ক্ষমতাতে যাইতো না। এরপরে গাজনী মাহমুদ ছিল। আরো কত স্বৈরাচারী শাসক ছিল। তুমি আবু জাহেলের কথাই চিন্তা করতে পারো, ফিরাউনের কথা চিন্তা করতে পারো। তা পৃথিবীর কি হইতো তুমি ভাবো। আহ তো যাই হোক, এবার রূপসী বাংলার স্পর্শ নিয়ে কথা বলি। দেখো আমাদের জীবনানন্দ দাশকে বলা হচ্ছে রূপসী বাংলার কবি। বুঝছো? তিনি বাংলারে যে কি বেশি ভালোবাসতো। তো যাই হোক, এখন পেঁচা নিয়ে, যেই পেঁচা হলো বিষণ্ণতার প্রতীক। বুঝছো? পেঁচা হলো একাকিত্ব। দেখবা যে পেঁচা সবসময় একা একা ঘরে। তো পেঁচা হলো একাকিত্ব এবং বিষণ্ণতার প্রতীক। কবি যেন প্রকৃতির এই নিঃসঙ্গ যে প্রাণীর মাধ্যমে নিজের মনের কথাটা তিনি বলতে চাইছেন। বুঝতে পারছো? এখন আমাদের শব্দ এবং সুর, দেখো শব্দ চয়ন যদি আমরা বলি, খুব সহজ এবং গভীরত্ববহ শব্দ তিনি ব্যবহার করেছেন। এবং সুর, কবিতাতে সুর ছিল খুব শান্ত। গল্পগুলো কেমন ছিল জানো? প্রতিটি শব্দ যেন এক একটা ছবি তৈরি করে দিচ্ছিল। আচ্ছা যাই হোক, সামনের দিকে আগাই। তো উপসংহারটা দেখে নিবা। তো এই তো মনে করো যে আমি যাব তোমার দেশে, এটা জসীমউদ্দিনের লেখা। এটা আমি কিছুদিন আগেই তোমাকে পড়ালাম। আমি যাব তোমার দেশে। গ্রামের অফার ভার্সেস শহরের অফার। হ্যাঁ, আপনি পড়াবেন না? হ্যাঁ পড়াবো তো। আমি আমার স্লাইড গুলা তো ওভারঅল সব কিছুর একটা ভিউ আছে। বুঝছো? তো স্লাইড গুলোকে এমন ভাবে সাজানো যে তুমি চোখে দেখলেই অনেক কিছু বুঝতে পারবা। প্রার্থনা নিষেধ বলো তো সত্যি করে। হ্যাঁ। এইভাবে ভিজুয়াল করানোর জন্য এই স্লাইড গুলো এইভাবে রেডি করা হয়েছে। তো আমি যাব তোমার দেশে, এখানে গ্রাম আর শহরের মধ্যে যে পার্থক্য, খাবার, মনে করো যে এই জিনিসগুলো কিন্তু বোঝানো হচ্ছে। গ্রামের প্রকৃতি, দেখো গ্রামের প্রকৃতি কেমন সবুজ কার্পেট। জসীমউদ্দিনকে মূলত কিন্তু বলা হয় কি পল্লী কবি। বুঝছো? জসীমউদ্দিনকে মূলত পল্লী কবি বলা হয়। তো এই যে আমাদের জসীমউদ্দিনের কবিতায় প্রকৃতি শুধু গাছপালা নয়, প্রকৃতি জীবনের যে অংশ, এটা কিন্তু আমরা দেখতে পাইছি। শিমুলের ছায়া, পাশের বন, সবকিছু বন্ধুর জন্য অপেক্ষা করছে। তো এই ব্যাপারগুলা কিন্তু আছে। আত্মীয়তার যে বন্ধন, এইটা কিন্তু আমরা জসীমউদ্দিনের কবিতায় পাই। গ্রামে এসে দুই বন্ধু কবির বন্ধু হবে না, শুধু কবি এসে বন্ধু শুধু কবির বন্ধু হবে না, সে পুরো গ্রামের মানুষজনের বন্ধু হয়ে যাবে। গ্রামের যে সরল যেই মানুষগুলার
অতিথিকে পরম যত্নে আপন করে নেওয়ার যে প্রবণতা, এই জিনিসটা কিন্তু এখানে আমরা দেখতে পাই। আচ্ছা, তো এখন দেখো লোকনৃত্য, লোকসঙ্গীত, দেখো লোকগীতি, দেখো লোকনৃত্য এবং লোকগীতি, দেখো রাতে জারি সারি ভাটিয়ালি গান শোনার যে ব্যবস্থা, এটা কিন্তু তোমার শহরে নাই। শহরে কি আছে? ডিজে পার্টি, বুঝছো তো। এখন জোনাকির আলো, তো জোনাকির আলো, রাতের অন্ধকারে জোনাকির আলো, এটা কিন্তু গ্রামেই দেখা যায়, বুঝছো। গ্রামেই তোমার হচ্ছে নাইট লাইফ। বাট নবান্ন, নবান্ন জিনিসটা কিন্তু তোমার গ্রামেই দেখতে পাবা, এটা হেমন্তকালে হয়, বুঝছো। আচ্ছা, তারপরে গল্প জিনিসটা, রাতে যে খোলা আকাশের নিচে বসে পুরোনো দিনের গল্প শোনা, এটাও কিন্তু তুমি আর কোথাও পাবা না। তো বাদ বাকি দেখো কবির যে আবেগটাই গ্রামই কবির কিন্তু সব ছিল। তো তুমি কবির বাড়ি কোথায় জানো? ফরিদপুরে। তো ফরিদপুরে কিন্তু কবির বাড়ি। তো কবির বাড়িতে তুমি যদি কখনো আসো, তো জসীমউদ্দিনের বাড়িতে তুমি আসতেই পারো, তো ঘুরে যাইতে পারো। তো জসীমউদ্দিনের বাড়িতে তুমি যদি যাও, তাহলে দেখবে টিনের একটা বাড়ি, বুঝছো, আর কিছু নাই তার বাড়িতে, টিনের একটা বাড়ি। তো কথা হলো যে জসীমউদ্দিন আহ খুব স্বাভাবিক একজন মানুষ ছিলেন এবং সেভাবেই বসবাস করতেন। মৃত্যুর আগে তিনি ওই টিনের বাড়িতেই থাকতেন। তো তার যে জীবন, এটা কিন্তু সরলতার প্রতীক ছিল। ছন্দ, ছন্দ নিয়ে একটু পড়াশোনা করব, আমি খুব ডিটেইল স্লাইডটা বানাইছি, বুঝছো। তো এখন কথা হলো যে আমরা সামনের দিকে একটু আগাই, যে যেটা হচ্ছে আমরা আমাদের আমার দেশ সুফিয়া কামাল। তো দেখো স্লাইড গুলো একবার দেখো। আচ্ছা দেখো, আস্তে আস্তে দেখে যাও। আচ্ছা, তুমি দেখতে লাগো, আমি এক কাজ করি, স্লাইডটা তোমার আগে পাঠাই। হোয়াটসঅ্যাপে প্যাসেঞ্জারে আমার পিসি থেকে হোয়াটসঅ্যাপে যায় না তো। তাহলে তো আমি দেখতে পারবো না মোবাইল। আম্মু, হ্যাঁ? আম্মু, মোবাইলটা ভাইয়া। দিচ্ছি। দিছি গ্রুপে। তো তাই বই একবার পড়া হয়েছে? গল্প, কি? গল্প এখনো শেষ হয়নি। কবিতা শেষ হয়েছে? এটা কত পেজ? এটা হচ্ছে 138।
180 হ্যাঁ? 84 পৃষ্ঠা। কি? 84 পৃষ্ঠা। 108 পৃষ্ঠা 84 পৃষ্ঠা। বলছি 108 পৃষ্ঠা হ্যাঁ, মোট তো 108 পৃষ্ঠা। মোটের কথা বলছি না, আপনি যেখানে বের করে আসছেন ও আচ্ছা, এটা পুরো আসে। হ্যাঁ, ভাইয়া, তো এইগুলা সুন্দরভাবে দেখতে হবে, বুঝছো? তো দেখো, এই তুমি আস্তে আস্তে দেখতে দেখতে যাও পিছনের দিকে, তোমার সাথেই আছি। দেখো মানুষের যে, দেখো পড়ার যে সিস্টেমটা আমি তোমাকে দেখাই দিলাম এতক্ষণ ধরে, আমি নিজে নিজে পড়ায় তোমাকে যে বিষয়টা দেখাই দিলাম, এই সিস্টেমটা অনুযায়ী তোমাকে বাদ বাকি গুলো পড়তে হবে। দেখো আমি কিন্তু তোমাকে 90 পৃষ্ঠা পর্যন্ত পড়াই দিলাম, আর বাকি কিছু আছে এগুলা তুমি এই সিস্টেম অনুযায়ী পড়ে আবার রিভাইজে যাবা। তো দেখো ফরুক আচ্ছা। আহমেদের যে বৃষ্টি, প্রত্যেকটা জিনিস আমি যেভাবে তোমাকে দেখাই দিলাম এইভাবে পড়তে হবে, বুঝছো?